হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের দিন নিরপেক্ষ ন্যায় নিয়মাবলী আমি শুরু করে দিয়েছিলাম। দুটো নিয়ম তোমাদের আমি পড়িয়েছিলাম। প্রথম নিয়মটা কী ছিল, যে প্রত্যেকটা ন্যায় তিনটে বচন থাকবে। তো তিনটে বচন তুমি দেখেছো ন্যায়ের নিয়ম গঠন করার সময়, যে তোমাদের যে একটা যুক্তি গঠন করেছি, তাতে কী ছিল, তিনটে বচন, সকল মানুষ হয় মরণশীল, রাম মানুষ রাম মরণশীল। দেখতে পাচ্ছ যে তিনটে বচন দিয়ে সবসময় আমি যুক্তি তৈরি করেছি। আর এটা প্রথম নিয়ম হলো। দ্বিতীয় নিয়মে কী ছিল, যে আর এই তিনটে আর দ্বিতীয় নিয়মে কী ছিল, যে প্রত্যেকটা নিয়মে অন্তত তিনটে করে পদ থাকবে। এটা ছিল প্রথম নিয়ম, এটা আমি করিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় নিয়ম কী ছিল যে প্রত্যেকটা ন্যায় তিনটে করে পদ থাকবে। আচ্ছা, এই তিনটে করে পদ মানে তিনটে পদ কী কী ছিল, হেতু, সাধ্য আর পক্ষ। আর প্রত্যেকটা পদ দুবার করে ব্যবহার হবে বলে দিয়েছিলাম তো। আচ্ছা, এই যদি নিয়মটা লঙ্ঘন করা হয় তাহলে কী দোষ উৎপন্ন হয়, তাহলে চতুষ্পদী দোষ উৎপন্ন হয়। কারণ তিনটে পদের বেশি যদি চারটে পদ হয়ে যায়, তখন এই চারটে পদ নিয়ে একটা যুক্তি গঠন হতে পারে না, তখন যে দোষটা হয় তাকে চতুষ্পদী দোষ বলে। তোমাদের এগুলো আগের দিন পড়িয়ে দিয়েছি। আর এছাড়াও যে প্রত্যেকটা পদের নিয়ম সুনির্দিষ্ট হবে। যদি নিয়মগুলো যদি অন্যরকম হয়, একটা পদের যদি দুটো মানে হয়, তাহলেও সেখানে দোষ হয়। সেখানে কি দোষ হয়, অনেকার্থক দোষ হয়, তাই তো। এটাও তোমাদের বলেছিলাম। আর এই যে পদের ক্ষেত্রে দুটো মিনিং থাকবে, সেক্ষেত্রে সেই পদের অনেকার্থক দোষ হবে। যদি হেতু পদের ক্ষেত্রে হয় তাহলে হবে অনেকার্থক হেতু দোষ হবে। হ্যাঁ, অনেকার্থক হেতু দোষ হবে, এই যে এটা পড়িয়েছিলাম। তারপরে যদি তোমার সাধ্য পদের ক্ষেত্রে হয়, তাহলে সেটা অনেকার্থক সাধ্য দোষ হবে। এই যে অনেকার্থক সাধ্য দোষ, এটা পড়িয়ে দিয়েছি। তারপরে যদি পক্ষদোষের ক্ষেত্রে, এই পক্ষপদের ক্ষেত্রে হয়, তাহলে সেটা কী হবে, অনেকার্থক পক্ষদোষ। এগুলো হয়ে গেছে আমি ক্লাসে, তাই তো। আচ্ছা, আজকে তোমাদের যে থার্ড নিয়মটা পড়াবো, সেটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় নিয়ম ন্যায়ের। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। দেখো, ন্যায় অনুমানে হেতুপদ কোথায় কোথায় থাকে, প্রধানাশ্রয় বাক্য আর অপ্রধানাশ্রয় বাক্যে, তাই তো। তা হেতুপদ, কমন পদ যেটা প্রধান আর অপ্রধানাশ্রয় বাক্যে থাকে, সেইখানে এই যে হেতুপদের দুবার ব্যবহার, সেখানে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দুবার হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। হ্যাঁ, কারণ কি, হেতুপদ হচ্ছে সাধ্য আর পক্ষ, এই দুটো পদের সংযোগকারী পদ। হ্যাঁ, এবার হেতুপদ যদি অব্যাপ্য থেকে যায়, তাহলে সাধ্য পক্ষ কোনোটার সাথেই বন্ধন হবে না। সেই জন্য হেতুপদকে একবার ব্যাপ্য হতেই হয়। এটা হচ্ছে ন্যায়ের তৃতীয় নিয়ম। যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয়, তাহলে যে দোষের সৃষ্টি হয় তার নাম অব্যাপ্য হেতু দোষ। যেখানে আমি লিখেছি দেখো, যে ন্যায় এই দোষটি উৎপন্ন হয়, এই নিয়ম লঙ্ঘন করলে সেটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ বা ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। ঠিক আছে, এর দোষটার নাম। যেমন দেখো, একটা উদাহরণ আমি নিয়েছি, যে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক। হ্যাঁ, 2 নম্বরে কি লিখেছি, রাম হয় স্নাতক, সুতরাং রাম হয় এই পদের যোগ্য ব্যক্তি। আচ্ছা, এখানে কোনটা দেখো তো, মিডল টার্ম কোনটা, মাইনর, এগুলো একটু দেখে নাও কোনটা হবে। প্রথমে থাকে প্রধানাশ্রয় বাক্যে কী বলেছি, হেতুপদ থাকে, অপ্রধানও হেতুপদ থাকে। তাহলে এখানে কোনটা কমন আছে, এখানে আছে স্নাতক, এখানেও স্নাতক, তাই না। তাহলে হেতুপদ কোনটা হবে, এইটা স্নাতক, এটা হেতুপদ। আর সাধ্যপদ কোথায় থাকে, প্রধান আর সিদ্ধান্তে। তাহলে সাধ্যপদ কোনটা, এই পদের যোগ্য, এটা হচ্ছে সাধ্যপদ। আর পক্ষপদ রাম। ঠিক আছে, এবার দেখছো তিনটে পদই ব্যবহার হয়েছে, তাই তো, দুবার করে। কিন্তু এই যে স্নাতক হেতুপদটা কোথায় রয়েছে, এ বচনে বিধেয় স্থানে। দুটোই দেখো, এই যে বচনে বিধেয় স্থানে যে স্নাতক রয়েছে, আবার পরেরটাও এ বচনে বিধেয় স্থানে স্নাতক রয়েছে। আমরা কি জানি, যে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, তাই তো। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, যে এ বচনে দুটোই বিধেয় স্থানে রয়েছে, তার মানে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি। সেক্ষেত্রে এই যে তৃতীয় নিয়মটা ভায়োলেট করা হলো। এই যে ন্যায় অনুমানে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, এটা কিন্তু হয়নি, তাই তো। হেতুপদকে একবারও ব্যাপ্য হতে দেখা যাচ্ছে না এখানে, সুতরাং এখানে যে দোষটা উৎপন্ন হয় তার নাম অব্যাপ্য হেতু দোষ। এটা যখন হবে কোনো ন্যায় গঠনের সময়, তখন তোমাদের বলতে হবে কি, উপরিউক্ত ন্যায় অনুমানে হেতুপদকে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, অর্থাৎ ন্যায় তৃতীয় নিয়ম যে একটি ন্যায় হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, এই নিয়মটা লঙ্ঘন করা হয়েছে, তাই এখানে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় নিয়ম। এবার চতুর্থ নিয়ম দেখো। চতুর্থ নিয়মে কি আছে দেখো, আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটা হচ্ছে চতুর্থ নিয়ম। আশ্রয় বাক্যে, ভালো করে দেখো নিয়মটা, আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি,
তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, হেতুপদের কথাটা এখানে আর মাথায় আনতে হবে না। 3 নম্বর নিয়মে হেতুপদের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হেতুপদের নজর আর 3 নম্বরে পরে আর দিতে হয় না, কারণ ওখানে আলাদা করে হেতুপদের কথা বলা হয়ে গেছে। তাহলে বাকি রইল কি সাধ্য আর পক্ষ। তাই তো এবার এই 4 নম্বর নিয়মের ক্ষেত্রে আমাদের সাধ্যপদ আর পক্ষপদের দিকেই নজর দিতে হয়। এখানে তাহলে কি বলা হয়েছে যে আশ্রয়পদে যে পদ ব্যাপ্য হয়নি, তার মানে সাধ্য আশ্রয়পদ মানে প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য, তাই তো। এবার প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যে যদি দেখা যায় যে সাধ্যপদ বা পক্ষপদ ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে গিয়ে সেটা ব্যাপ্য হয়ে গেছে, তাহলেও সেটা অবৈধ নয়। ঠিক আছে, তার মানে কি সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে থাকে, যদি দেখা যায় যে সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হলো না কিন্তু সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেল, তাহলে একটা দোষ উৎপন্ন হয়, তার নাম হচ্ছে অবৈধ সাধ্য দোষ। আর যদি দেখা যায় পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হলো না কিন্তু সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেল, তখন সেখানে যে দোষটা উৎপন্ন হয় তার নাম অবৈধ পক্ষদোষ। যে দেখো প্রথমটা কি বলেছি, সাধ্যপদের ক্ষেত্রে যদি এই দোষটা হয় তাহলে হবে অবৈধ সাধ্য দোষ, আর পক্ষপদের ক্ষেত্রে হলে অবৈধ পক্ষদোষ। কিন্তু হেতুপদ যদি না হয় তখন কিন্তু যে দোষটা বলেছি সেটা কিন্তু কী ছিল, অব্যাপ্য হেতু দোষ। ভালো করে দেখো, এটা কিন্তু একদম ভুল করবে না, হেতুপদের ক্ষেত্রে অব্যাপ্য কথাটা ইউজ করতে হয়, আর যেটা তোমার সাধ্যপদ আর পক্ষপদের ক্ষেত্রে কিন্তু অবৈধ কথাটা ইউজ করতে হয়। এটা তো হবে না অব্যাপ্য সাধ্য দোষ আর অব্যাপ্য পক্ষ দোষ এরকম বলে ফেলো না যেন, কিংবা অবৈধ হেতু দোষ, তা নয়। হেতুপদের ক্ষেত্রে হবে অব্যাপ্য হেতু দোষ, আর সাধ্যপদ পক্ষপদের ক্ষেত্রে হবে অবৈধ সাধ্য দোষ অথবা অবৈধ পক্ষ দোষ। কেমন? তাহলে কী হলো, তাহলে আমাদের এই 4 নম্বর নিয়মে লক্ষ্য রাখতে হবে কি, যে প্রথম আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ যদি ব্যাপ্য হয়ে যায় সিদ্ধান্তে না হয় তাহলে কোনো সমস্যা নেই, কিংবা প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি বা সিদ্ধান্তেও ব্যাপ্য হয়নি তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখো যে প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি অথচ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে, তবেই দোষটা ঘটে। ঠিক আছে, সেটা সাধ্যপদই হোক আর পক্ষপদই হোক। দেখো এবার উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি একটা উদাহরণ নিলাম, যে সকল দৃশ্যমান পদার্থ হয় বিশ্বাসযোগ্য, মানে যা আমরা দেখি তাই বিশ্বাসযোগ্য। ঈশ্বর নয় দৃশ্যমান পদার্থ, ঈশ্বর নয় বিশ্বাসযোগ্য। আচ্ছা, সবার আগে মিডল টার্মটা বের করে নেবে, কোনটা হবে প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যে কমন পদ কোনটা আছে, এই যে দৃশ্যমান পদার্থ, এটা এখানেও আছে এখানেও আছে, তাই তো। তাহলে এটা হেতুপদ। ঠিক আছে, এবার সাধ্যপদ কোথায় থাকে, প্রধান আর সিদ্ধান্ত, তার মানে এই বিশ্বাসযোগ্য এটা সাধ্যপদ, আর এই যে বিশ্বাসযোগ্য সাধ্যপদ। আর পক্ষপদ কি আছে, এই যে ঈশ্বর, আর এই যে ঈশ্বর, এই যে গঠন। এবার দেখো এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য আমরা জানি, তার মানে এখানে দৃশ্যমান পদার্থটা ব্যাপ্য হয়েছে, এখানে বিশ্বাসযোগ্য ব্যাপ্য হয়নি, তাই তো। এবার ই বচন পরেরটা দেখো, ঈশ্বর ই বচনে তো দুটো পদই ব্যাপ্য থাকে, তাই না। তাহলে ঈশ্বর আর দৃশ্যমান পদার্থ দুটোই ব্যাপ্য হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে পক্ষপদ নিয়ে কোনো সমস্যা হলো না, তাই তো, কারণ অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদ ব্যাপ্য হয়ে গেছে। এবার তাহলে ও সিদ্ধান্তটা পক্ষপদের আর দেখার দরকার নেই। এবার সাধ্যপদ কিন্তু মাথায় রাখতে হবে যেখানে ব্যাপ্য হয়নি। তারপরে সিদ্ধান্ত কি আছে, ই বচন আছে। এবার আমরা কি জানি, ই বচনের সিদ্ধান্ত, ই বচন যদি সিদ্ধান্ত তাহলে কি হবে, উভয় পদই ব্যাপ্য হবে। তাহলে এখানে ঈশ্বরও ব্যাপ্য হয়েছে, বিশ্বাসযোগ্য ব্যাপ্য হয়েছে। কিন্তু আমি কি বলেছি, যে প্রধান যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেটা সিদ্ধান্তে হতে পারে না, কিন্তু এখানে সেটা তো ভায়োলেট করা হয়েছে, তাই না। এ দেখো বিশ্বাসযোগ্য এখানে ব্যাপ্য হয়নি, প্রধান আশ্রয় বাক্য, কিন্তু এখানে গিয়ে কী হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। তার মানে এইটা হওয়ার কথা ছিল না, যে মানে আশ্রয় বাক্যে হবে না অথচ সিদ্ধান্তে হবে, সেক্ষেত্রে কী হয়, দোষ উৎপন্ন হয়। আর এটা কিসের ক্ষেত্রে হয়েছে, এটা হচ্ছে সাধ্যপদ, তাই তো। তাহলে সাধ্যপদ এখানে প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, সেই জন্য এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে। তাহলে এখানে চতুর্থ নিয়ম ন্যায়ের লঙ্ঘন করা হয়েছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এই নিয়মটি সাধ্যপদের ক্ষেত্রে এটা মানা হয়নি, তাই এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে। ঠিক আছে, এবার পরে একটা উদাহরণ দেখো, কোনো মানুষ নয় পূর্ণ, সকল মানুষ হয় প্রাণী, সুতরাং কোনো প্রাণী নয় পূর্ণ। এক্ষেত্রে দেখো কোনটা হেতুপদটা বলেছি সবার আগে বের করবে, এই যে মানুষ আর মানুষ দুটো হেতুপদ। আচ্ছা, সাধ্যপদ কোথায় থাকবে, সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্যই থাকবে, আর সিদ্ধান্তে থাকবে, আর পক্ষপদ এখানে। ঠিক আছে, মানে মিডলটা যেখানে খুশি অবস্থান হতে পারে, পক্ষপদ যে সবসময় এখানেই থাকবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু পক্ষপদ এখানে আছে কি বিধেয়তে, আর এখানে আছে উদ্দেশ্যতে। ঠিক আছে, এবার দেখে নাও, এখানে ই বচন দুটোই ব্যাপ্য হবে, কোনো সমস্যা নেই। তার মানে এখানে হেতুপদ একবার ব্যাপ্য হয়ে গেছে, একবার যদি ব্যাপ্য হয়ে যায় হেতুপদ নিয়ে আর দেখার দরকার নেই, একবার ব্যাপ্য হলে আর কোনো সমস্যা নেই।
কারণ কি নিয়মেই ছিল অন্তত একবার ব্যাপ্য হতে হবে, তাই না? সেই জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমটাতেই হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে। আর এখানে যেহেতু ই বচন, এটাও ব্যাপ্য হয়ে গেছে। আচ্ছা, এ বচনের ক্ষেত্রে কি উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাই তো? এখানে তাহলে মানুষটা ব্যাপ্য, এক্ষেত্রে দুটো হেতুপদই ব্যাপ্য হয়েছে, তাই না? আর এখানে প্রাণীটা কিন্তু ব্যাপ্য হয়নি, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য নয় এ বচনে। কিন্তু সিদ্ধান্তে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে দুটোই ব্যাপ্য হয়েছে, প্রাণীও ব্যাপ্য হয়েছে, পূর্ণও ব্যাপ্য হয়েছে। যেটা কিনা দেখো প্রাণী পক্ষপদ ছিল তো এস লিখেছি আমি উপরে, দেখতেই পাচ্ছ। এখানে ব্যাপ্য হয়নি, এখানে ব্যাপ্য হয়ে গেছে। তার মানে কি সেই একই ভুল হলো যে প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি পক্ষপদ, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেল। তাহলে এখানে পক্ষদোষের ক্ষেত্রে দোষটা হয়েছে, সুতরাং এটা অবৈধ পক্ষদোষ হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 4 নম্বর নিয়মটা, যে প্রধান আশ্রয় বাক্যে, যে প্রধান বলছে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য হয় না সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আর সেটা এই 4 নম্বর নিয়মে সাধ্য আর পক্ষপদের ক্ষেত্রে নজর রাখতে হবে, যে সাধ্য পদে যদি দেখো এটা ভুলটা হয়েছে তাহলে অবৈধ সাধ্য দোষ হবে, আর পক্ষপদের ক্ষেত্রে যদি দেখো এই ভুলটা হয়েছে তাহলে অবৈধ পক্ষদোষ হবে। ঠিক আছে, একটা কথা মাথায় রেখো, যদি ন্যায়ের গঠন এরকম হয় এ ই ই, এই ক্ষেত্রে কি হবে, যদি দেখো যে উদ্দেশ্য হেতুপদের অবস্থান প্রথমটায় উদ্দেশ্য রয়েছে, হ্যাঁ, আর দ্বিতীয়টা যদি বিধেয়তে থাকে, তোমরা অনেক প্র্যাকটিস করবে তো, করতে করতে নিজেরাই বুঝতে পারবে। দেখবে এটা কোনো নিয়মের মধ্যে নয়, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এটা প্র্যাকটিস করতে করতে খেয়াল করবে, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা কোনো বইয়ের নিয়ম নয়, আমি তোমাদের বলছি যে যখন দেখবে এ ই ই এই বচন কটা রয়েছে, হ্যাঁ, আর উদ্দেশ্য স্থানে প্রধান আশ্রয় বাক্যে হেতু রয়েছে, আর বিধেয় স্থানে রয়েছে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে, এরকম যদি থাকে, হ্যাঁ, তখন এটা এই গঠনটা দেখলেই বুঝতে পারবে যে এটা অবৈধ সাধ্য দোষ হবে। যদি হেতু এদিকে চলে যায় তাহলে কিন্তু খেয়াল করতে হবে যে ব্যাপারটা কী হচ্ছে। কিন্তু ন্যায়ের গঠন যদি এরকম থাকে এ ই ই, আর হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে, আর অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয় স্থানে থাকে, তাহলে একদম চোখ বন্ধ করে বুঝতে পারবে যে এটা অবৈধ সাধ্য দোষ হবেই। কেমন? সে কী বলে, এই যে ক্ষেত্রেও তাই, পক্ষদোষের ক্ষেত্রে ই যদি থাকে আর যদি বিধেয় স্থানে থাকে পক্ষপদ, তাহলে ওই একই দোষ হবে। ঠিক আছে, এখন তোমাদের এখন তো শেখাচ্ছি নিয়মগুলো, পরবর্তীকাল অনেক প্র্যাকটিস করতে হবে, দেখবে নিজেরাই করতে করতে বুঝতে পারবে গঠন দেখে। ঠিক আছে, তাও তোমাদের একবার রাফলি বলে দিলাম, এটা কিন্তু কোনো বইয়ের নিয়ম নয়, আমি তোমাদের সুবিধার জন্য বললাম। আচ্ছা, এটা 4 নম্বর নিয়ম হলো। এবার দেখো 5 নম্বর নিয়মে কী আছে। এটা 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মে কী আছে, ন্যায় অনুমানে দুটো আশ্রয় বাক্যই যদি নঙর্থক হতে পারে না, নঙর্থক হলে তাহলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না। হ্যাঁ, তার এখানে লিখেছি একটু অন্যরকম, ন্যায় অনুমানে দুটো আশ্রয় বাক্য নঙর্থক হতে পারে না, একটা আশ্রয় বাক্যকে সদর্থক হতেই হবে। হ্যাঁ, এই নিয়ম যদি লঙ্ঘন করা হয় তাহলে যে দোষটা উৎপন্ন হয়, এই যে নিয়মটা লঙ্ঘন করলে যে দোষ হয় তার নাম হচ্ছে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। মানে দুটো আশ্রয় বাক্য যদি নেগেটিভ হয় তাহলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত বের করা সম্ভব হয় না। একটা আশ্রয় বাক্যকে সবসময় সদর্থক হতেই হবে। হ্যাঁ, আর যদি দেখা যায় যে দুটো আশ্রয় বাক্যই তোমার নেগেটিভ দিয়েছে, তার থেকে কোনো সিদ্ধান্ত করা হয়েছে, তাহলে যে দোষটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। কেমন? এই দেখো উদাহরণ দেখে নাও একটা। এই দেখো, কোনো বুদ্ধিবাদী নয় অভিজ্ঞতাবাদী, হিউম নয় বুদ্ধিবাদী, তাহলে দেখেছো দুটোই নেগেটিভ কিন্তু ই বচন, তাই না? এবার তার থেকে সিদ্ধান্ত করা হয়েছে কি, তাহলে হিউম হয় অভিজ্ঞতাবাদী। এটা দেখে মনে হচ্ছে ঠিক আছে, তাই না, যে কোনো বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী নয়, হিউম বুদ্ধিবাদী নয়, তার মানে হিউম অভিজ্ঞতাবাদী হবে, দেখে তো ঠিকই মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখো দুটোই নেগেটিভ বচন আছে, এর থেকে কোনো পজিটিভ বচন নিশ্চিত হতে পারে না। ঠিক আছে, এখানে যে দোষটা ঘটেছে সেটা হচ্ছে এই যে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। কেমন? আর একটা উদাহরণ দেখো, যে কোনো সৈনিক নয় ভীরু, কোনো শিশু নয় সৈনিক, তার মানে কোনো শিশু নয় ভীরু, এখানে দুটো নেগেটিভ থেকে আবার একটা নেগেটিভ বচন নিশ্চিত হয়েছে, এটাও হবে না। অর্থাৎ দুটো নেগেটিভ বচন থেকে কোনো সিদ্ধান্ত বের হবে না। ঠিক আছে, তার মানে আশ্রয় বাক্য দুটোর মধ্যে এটাই হোক বা এটাই হোক, যে কোনো একটাকে তোমার পজিটিভ হতেই হবে, দুটো নেগেটিভ থেকে একটা সিদ্ধান্ত বেরোতে পারে না, তাহলে যে দোষটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। ঠিক আছে, তাহলে 5 নম্বর নিয়ম যদি ভায়োলেট করা হয় তাহলে এই যে দোষটা উৎপন্ন হবে তাহলে সেটা হচ্ছে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। ঠিক আছে, প্রশ্ন যদি এসএকিউতে আসে এরমভাবে আসতে পারে যে ন্যায়ের 5ম নিয়ম লঙ্ঘন করা হলে কী দোষ উৎপন্ন হয়,
ন্যায়ের তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হলে কি দোষ হয়, তার মানে কি তোমাদের নিয়মগুলো পরপর পরপর মাথায় রাখতে হবে। হ্যাঁ, না হলে তো নিয়ম যদি নম্বর মনে না থাকে তাহলে তো বলতেই পারবে না। যদি ধরো তোমার 3 নম্বর নিয়ম মনে নেই, এটা এটা মনে হচ্ছে এটা তোমার 3 নম্বর, তাহলে তোমাকে দিয়ে দিল কি যে ন্যায়ের থার্ড রুলটা যদি তোমার ফলো না করা হয় তাহলে কী দোষ হবে। তখন তুমি কি যদি ভুলভাল তোমার নম্বর মনে থাকে তাহলে কী হবে, তাহলে হয়তো এটাই লিখে দেবে নমর্থক অষ্টবক্ষ কিন্তু দোষ হবে, তাই না? এরকম করলে হবে না। সুতরাং পরপর নিয়মগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর নিয়ম গেল। এবার দেখো 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মে কি বলেছে, ন্যায় অনুমানে যে কোনো একটা আশ্রয়বাক্য নমর্থক হলে সিদ্ধান্ত নমর্থক হবে। দুটো আশ্রয়বাক্য দুটো তো নমর্থক হতে পারে না, তো বললাম। কিন্তু যদি দেখা যায় যে একটা আশ্রয়বাক্য নমর্থক, সেক্ষেত্রে দেখো সিদ্ধান্ত নমর্থক হবে। মানে আশ্রয়বাক্য একটা দেখে নেবে, যদি নমর্থক হয় তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত কখনো সদর্থক হতে পারে না। দেখো একটু উদাহরণ, কোনো ধনী নয় গরিব, এটা একটা নমর্থক আশ্রয়বাক্য। তারপর সকল রাজা হয় ধনী, এবার কি নিশ্চিত হয়েছে সিদ্ধান্তটা, কোনো রাজা নয় গরিব। ঠিক আছে, এটা একটা দেখো ঠিকঠাক আছে কিনা বলছে। এবার এটা 6 নম্বর রুলস পড়ছো। এবার দেখো ওপরে যে 5টা তোমরা নিয়ম পড়লে, এবার 5টা নিয়ম পরপর ফলো করা হয়েছে কিনা দেখে নাও একটু, তাহলে বুঝতে পারবে এটা ঠিক আছে কি না। এখানে ধনী কি হেতুপদ, তাই তো, এটা হেতুপদ। গরিব গরিব হচ্ছে সাধ্যপদ, আর পক্ষপদ রাজা। এবার দেখো হেতুপদ ব্যাপ্য হয়েছে, ই বচনে এটা ব্যাপ্য হয়ে গেছে, এখানে হয়নি, এটা একবার তো হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপর 3টে বচন আছে, 3টে পদও আছে, ধনী গরিব রাজা। ঠিক আছে, তাহলে 3টে দেখলে আছে। এবার সাধ্যপদ দেখো এখানে ব্যাপ্য হয়েছে কি না, হ্যাঁ এখানে ব্যাপ্য হয়েছে, এখানেও হয়েছে, কোনো সমস্যা নেই। এবার পক্ষপদ, এই যে এই বচনের রাজা ব্যাপ্য, ঠিক আছে। উদ্দেশ্যপদ ব্যাপ্য, এখানে এই বচনের রাজা ব্যাপ্য, তার মানে 4টে নিয়মও ফলো করা হয়েছে। এবার 5 নম্বর নিয়মে কী ছিল, দুটো আশ্রয়বাক্য যদি নমর্থক হয় তাহলে সিদ্ধান্ত বেরোবে না, তাই তো। এখানে দেখো একটা সদর্থক আছে, সুতরাং ওপরে 5টা নিয়ম ফলো করা হয়েছে। এখানেও কি বলা হয়েছে, একটা যদি আশ্রয়বাক্য নমর্থক হয় তাহলে নমর্থক সিদ্ধান্ত বেরোবে, তাহলে এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট হলো। ঠিক আছে, তাহলে ওপরে যে কটা নিয়ম আমরা এখন পর্যন্ত পড়েছি সব কটা নিয়ম এখানে পরপর ফলো করা হয়েছে। ঠিক আছে, এই গেল 6 নম্বর। এবার 7 নম্বর দেখো, এটা হচ্ছে 7 নম্বর নিয়ম। এটা ছিল তোমাদের 6 নম্বর নিয়ম। এবার 7 নম্বর নিয়মটা দেখো। 7 নম্বর নিয়মে আছে, দুটো আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তবে তার সিদ্ধান্ত সদর্থকই হবে। এটা তো ঠিকই, তাই না? দুটো যদি আমি সদর্থক বাক্য বলি, তার থেকে কি নঅর্থক কোনো দিনও কোনো বচন বেরোতে পারে? মানে আমি দুটোই বলছি, হ্যাঁ, তার থেকে না কখনো বেরোবে না। তাই বলা হয়েছে যে দুটো আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। এখানে আমি কোনো উদাহরণ দিইনি, কিন্তু দেখো ওই যে সকল মানুষ হয় মরণশীল, আমি স্বীকার করলাম মানুষ মরণশীল, রামও মানুষ স্বীকার করলাম, তাহলে এর থেকে আমরা সিদ্ধান্ত করি যে রামও মরণশীল। তার মানে দুটো বচনকে যদি আমরা স্বীকার করে নিই তাহলে সিদ্ধান্তকেও আমরা স্বীকার করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর। আচ্ছা, 8 নম্বরটা দেখো। মোটামুটিভাবে এই 7 নম্বর নিয়ম পর্যন্ত যদি তোমরা মনে রাখো না, তাহলে তোমাদের মোটামুটি ন্যায় অনুমান গঠন ঠিকঠাক হচ্ছে কিনা বুঝতে পারবে। কারণ এই যে 8, 9, 10 এই 3টে নিয়ম আছে না, এই 3টে নিয়ম ওপরে 7টা নিয়মকে রিভাইজ করে করা হয়। হ্যাঁ, 3টে নিয়ম নাম্বারিং আছে ঠিকই, 8, 9, 10, কিন্তু এখন দেখো আমি তোমাদের বলবো তো, আগের নিয়মগুলোই ফলো করে 3টে নিয়ম বানানো হয়েছে। একটু দেখো 8 নম্বর নিয়মে কি আছে দেখো, যে দুটো আশ্রয়বাক্য যদি বিশেষ হয় তবে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। দুটো আশ্রয়বাক্য বিশেষ মানে যে বিশেষ বচন কোনটা, আই আর ও, তাই তো। এখানে এই সম্পর্ক নেই কিছু, আই আর ও বচন দিয়ে যদি হয় দুটো, তবে এর থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। আচ্ছা, এবার দুটো আশ্রয়বাক্য যদি বিশেষ হয় তাহলে এর থেকে কি কি জোর পেতে পারি আমরা? হ্যাঁ, পেতে পারি কি কি, আই একটা পেতে পারি, অর্থাৎ একটা প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য দুটোই আই বচন দিয়ে গঠিত হতে পারে। হ্যাঁ, সিদ্ধান্তের কথা কিন্তু আমি লিখিনি। হ্যাঁ, এবার আরেকটা জোর কী পেতে পারি, আই ও। প্রধান আশ্রয়বাক্যটা ধরো আই হলো, অপ্রধান আশ্রয়বাক্যটা ও হলো, এরকম হতে পারে। তারপরে আরেকটা জোর পেতে পারি কি, প্রধান আশ্রয়বাক্যটা ও হলো, অপ্রধান আশ্রয়বাক্যটা আই হলো, এরকম হতে পারে। আর তারপরে আরেকটা জোর হতে পারে কি, দুটো আশ্রয়বাক্যই, একটা ও প্রধান আশ্রয়বাক্য আর অপ্রধান আশ্রয়বাক্যটা এই 4টে জোর আমরা পেতে পারি কিছু বিশেষ বচন দিয়ে যদি বচন গঠন করা হয়।
এবার দেখো, যদি আমরা দুটো বলছি তো যে দুটো বিশেষ বচন থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না, তাই তো? এবার কেন হতে পারে না দেখতে হবে। প্রথম দুটো দেখো আই বচন আছে। এবার যদি দুটো আই বচন হয়, তার থেকে যদি আমি কোনো সিদ্ধান্ত আমি বের করতে থাকি, তাহলে কি হবে বলতো? প্রথম ভুলটা কোনটা হবে? ন্যায়ের প্রত্যেকটা নিয়ম মনে করে করে দেখতে থাকো। 3টে বচন থাকবে, এটাতেও থাকবে, কোনো সমস্যা নেই। 3টে পদও থাকবে, এটাও কোনো সমস্যা নেই। 3 নম্বর নিয়মে কী ছিল? যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, তাই তো? কিন্তু আই বচনে কি কোনো পদ ব্যাপ্য? আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়, তাই না? তাহলে উদ্দেশ্য বিধেয় যেখানে কোনোটাই ব্যাপ্য নয়, তাহলে তো এখানে হেতু সাধ্য পক্ষ যাই থাকুক না কেন, কোনোটাই ব্যাপ্য হবে না, তাই না? তাহলে এখানে থার্ড রুলসটা ভায়োলেট করা হবে, তাই তো? তাহলে এখানে যদি আই এর জোট থাকে, সিদ্ধান্তও আই বেরোবে। হ্যাঁ, তো আই মানে কি? দুটো সদর্থক বচন এবং বিশেষ বচন, এর থেকে তো কোনো সামান্য সিদ্ধান্ত বেরোবে না, অর্থাৎ আনতে পারবে না তুমি। কিন্তু দুটো সিদ্ধান্ত সদর্থক হলে, একটু আগের নিয়মে কী পড়িয়েছি? দুটো যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। তাহলে দুটো আইয়ের জোট যদি থাকে, তাহলে আই সিদ্ধান্তই বেরোবে, তাই তো? এবার দুটো আই বচনে কোনো পদই ব্যাপ্য না, তাহলে হেতুপদ তো ব্যাপ্য না। তার মানে কি, প্রথম আমাকে নিয়ম খুঁজতে হবে তো, 1 2 3 4 করে। আমি দেখলাম প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু 3 নম্বর গিয়ে আমি আটকে গেলাম, তাই না? যে হেতুপদ এখানে আর ব্যাপ্য হলো না, সুতরাং এই নিয়মে এইটা হবে না। এখানে এই নিয়মটা, এই বচনের জোটটা যদি আমি করতে চাই, তাহলে কী হবে? অব্যাপ্য হেতুদোষ হবে। এই যে যদি দুটি আশ্রয়পক্ষ আই বচন হয়, তবে অব্যাপ্য হেতুদোষ হবে, তার মানে এটা হবে না, তাই তো? আচ্ছা, পরেরটা দেখা যাক। আই আর ও বচন যদি কি হয়, প্রধান আশ্রয়পক্ষ যদি আই হয় আর অপ্রধান আশ্রয়পক্ষ যদি ও হয়, হ্যাঁ, তাহলে কি হবে? একটা হতে পারে যে যদি আমি হেতুপদটাকে ব্যাপ্য রাখতে চাই, তাহলে এই অপ্রধান আশ্রয়বাক্যের হেতুপদটাকে বিধেয় স্থানে রাখতে হবে, তাই তো? কারণ কি, ও বচনের উদ্দেশ্য ব্যাপ্য নয়, আর প্রথম আইটা তো ছেড়েই দাও, হ্যাঁ, ওখানে কোনো পদই ব্যাপ্য নয়, তার মানে ওখানে হেতুপদটা কোনো আশা করাই সম্ভব না, ওখানে হেতুপদ ব্যাপ্য হবে না। এবার অন্তত একবার যদি হেতুপদকে ব্যাপ্য হতে হয়, তাহলে সেটা গিয়ে আমাকে রাখতে হবে মাথায় কি, যে ওটা যেন ও বচনের বিধেয়তে থাকে, তাহলে একবার হেতুপদ অন্তত ব্যাপ্য হতে পারে। না হলে অব্যাপ্য হেতুদোষ হয়ে যাবে। এবার আই আর ও বচনের যদি জোর থাকে, তাহলে সিদ্ধান্তটা তাহলে কী হবে? একটা নঙর্থক বচন আছে, আই তো সদর্থক, এবার ও বচনের জোরের সাথে, তাহলে সিদ্ধান্ত কী বেরোবে? ও বচন বেরোবে, তাই তো? তাহলে এবার যদি ধরো একটা আই বচন হলো, হ্যাঁ, একটা ও বচন হলো, আমাকে মাথায় রাখতে হবে এখানে এম রাখতে হবে, এখানে এস থাকবে, হ্যাঁ, আর এখানে তোমার এম এস যেখানে যা খুশি রাখো না কেন, কোনো এটা নিয়ে ব্যাপার নেই, কারণ এখানে তো কিছুই হবে না ব্যাপ্যতা, তাই না? এখানে এটা ব্যাপ্য রাখতে হবে। এবার এখানে যেহেতু আই আছে, ও আছে, তাহলে সিদ্ধান্তটা কী বেরোবে? অর্থ কী বেরোবে? ও বেরোবে। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে তো তোমার বিধেয়তে গিয়ে আবার এখানে তোমার ধরো তোমার পক্ষপদই থাকলো, এখানে গিয়ে তোমার কী হলো? এখানে হয়ে গেল সাধ্যপদ, তাই তো? জেনারেলি এটাই হয়, এখানে পক্ষ থাকে, এখানে সাধ্য থাকে। এবার দেখো তো কী হচ্ছে, এখানে কোনো পদ ব্যাপ্য হয়নি, তাই তো? এমও হয়নি, পিও হয়নি, এখানে দুটোই অব্যাপ্য। এবার ও বচন এখানে আমরা একদম মাথায় করে রেখেছি, একটা আমাদের হেতুপদ ব্যাপ্য করতেই হবে, তার মানে এটাকে আমরা বিধেয়তে নিয়েছি, এমটা হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে। এবার পক্ষপদ এখানে রয়েছে, এখানেও পক্ষপদ রয়েছে, এখানে রয়েছে সাধ্যপদ। তোমরা জানো সিদ্ধান্তে সাধ্যপদ থাকে। এবার দেখো, ও বচনের বিধেয় হওয়াতে কী হয়েছে? সাধ্যপদ ব্যাপ্য হয়ে গেছে না? এবার এখানে হয়নি, তাহলে কি হলো? যেখানে প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ ব্যাপ্য হলো না, সিদ্ধান্তে কী হয়ে গেল? তাহলে এটা কী দোষ হলো? অবৈধ সাধ্য দোষ। ঠিক আছে, তাহলে আই আর ওর জোরটাও হবে না। দেখো, আই আর ও বচন যদি জোর হয়, এক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ হবে। ঠিক আছে, তাহলে আই এর ক্ষেত্রে হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, আই আর ও এর ক্ষেত্রে কী হচ্ছে? অবৈধ সাধ্য দোষ। আর কি বাকি আছে? ও আর আই, তাই তো? ও আর আই বচনের জোর যদি থাকে, এখানেও ওই একই প্রবলেম হবে, অবৈধ সাধ্যদোষী হবে। কারণ এটা আমি আগে আইটাকে বাতিল করে দিয়েছিলাম, এখানে আগে ওটাকে যদি নিই, ওই একই প্রবলেম। এখানে এমটাকে আমি বিধেয়তে রাখবো, এখানে পি থাকবে, লাস্টে যদি ও আসে, এখানে পি ব্যাপ্য হয়ে যাবে, এখানে পি অব্যাপ্য হবে, একই ব্যাপার। শুধুমাত্র এটা ওপরে যাবে, এটা নিচে যাবে, এখানেও অবৈধ সাধ্যদোষী হবে। আর যদি দুটোই ও বচন হয়, এখানে কী হবে? এই মাত্র কী নিয়ম পড়েছ? দুটো বিশেষ বচন, এই নিয়মে 8 নম্বর নিয়মেই আছে। কি আছে? 8 নম্বর নিয়মে কী পড়েছে? দুটো আশ্রয়বাক্য যদি বিশেষ হয়, তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। এই পড়লে তাহলে এখানে কি দুটো আশ্রয়বাক্য বিশেষ আছে, তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। আর এখানে কি নিয়ম পড়েছিল তোমরা? যে যদি দুটো আশ্রয়বাক্যই নঙর্থক হয়, তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, নঙর্থক আশ্রয়বাক্যজনিত দোষ হয়। এটা 5 নম্বর নিয়ম ছিল।
মনে করো এটা পড়ালাম তো এইমাত্র, যে যদি আশ্রয় বাক্য দুটোই নঙর্থক হয় তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। তাহলে এটা কি দেখতে পাচ্ছ, এই যে দুটো ও বচন মানে দুটোই নেগেটিভ বচন, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাই তো? তাহলে এর থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। তাহলে এখানে পঞ্চম নিয়মটা লঙ্ঘন করা হয়েছে। তাহলে এখানে এই যে আমি লিখেছি, এখানে দেখো দুটো ও বচনের জোর থেকে সিদ্ধান্ত পাওয়া যায় না, এতে ন্যায়ের পঞ্চম নিয়ম লঙ্ঘিত হয়। তাহলে এখানে কী দোষ হবে? এখানে হবে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কেন দুটো আশ্রয় বাক্য বিশেষ হলে তার থেকে কেন সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না, তোমাদের ব্যাখ্যা করে বলে দিলাম। অর্থাৎ প্রথম জোর আই যদি নেওয়া হয় অব্যবহিত দোষ হবে, আইও নিলে পরে যা হবে অবৈধ সাধ্য দোষ, ও আইতেও তাই হবে। আর যদি দুটোই আমরা ও নিই তাহলে কী হবে? নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ হবে। ঠিক আছে, এই কারণে দুটো আশ্রয় বাক্য বিশেষ হতে পারে না। এই গেল 8 নম্বর নিয়ম। এবার 9 নম্বরটা দেখো, একটা আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। যদি একটা আশ্রয় বাক্যকে আমরা বিশেষ নিই তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে। কারণ কি, দুটো যদি আমরা সমগ্র স্বীকার না করি তাহলে সিদ্ধান্ত সমগ্র স্বীকার করতে পারবো না, তাই না? এবার এই ক্ষেত্রে জোর কী কী হতে পারে দেখো, যদি এ নিই আর একটা আই নিই তাহলে হতে পারে আই। এবার যদি একটা আই নিই এ নিই ঠিক উল্টোটা তাহলেও আই হবে। এবার একটা এর সাথে ও নিতে পারি তাহলে নঙর্থক হবে, একটা নঙর্থক হলে আরেকটাও নঙর্থক সিদ্ধান্ত হয়, এখানেও হবে। ঠিক উল্টোটাও যদি করি আবার একই হবে। ই আই হতে পারে, সেখানে যেহেতু নঙর্থক এখানে সিদ্ধান্ত ও। আচ্ছা, এখানে আই ই যদি একই উল্টো করে নিয়েছি আমি তাহলে ও হবে। আর ই আর ও যদি হয় এটা কি হবে? কোনো সিদ্ধান্ত বেরোবে? দুটোই নঙর্থক হবে না। এটাও করলে দুটোই যেহেতু নঙর্থক এটা হবে না, তাই তো? তার মানে আমাকে এই 6টা চেক করতে হবে। এই 1 2 3 4 5 6 এই দুটো বাতিল, এটা এই দুটোই বাতিল। ঠিক আছে, আমাকে এই 6টাকে চেক করতে হবে। এবার দেখো এ আই আর আই এর জোর যদি হয় তাহলে কী হবে? এ বচনের উদ্দেশ্য স্থানে হেতুপদকে রাখতে হবে। হ্যাঁ, যদি এ বচনের উদ্দেশ্য স্থানে হেতুপদ থাকে তাহলে এ বচনের উদ্দেশ্য যেহেতু ব্যাপ্য, হেতুপদ ব্যাপ্য হবে। আর না হলে কি হবে? অব্যাপ্য হেতু দোষ হয়ে যাবে। কারণ এই একই সমস্যা, আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়। তাহলে একদম সাবধান করে সবসময় হেতুপদকে এ বচনে রাখতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সেটা অব্যাপ্য হেতু দোষ হয়ে যাবে। এই যে অব্যাপ্য হেতু দোষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এ ও আর ও এ আর ই আই আর আই ই। এবার এটা দেখো 4 প্রকার জোরে কী হতে পারে। এখানে আশ্রয় বাক্য যেহেতু নঙর্থক, সিদ্ধান্ত নঙর্থক হবে। দেখো প্রত্যেকটা একটা করে নঙর্থক বচন আছে, দেখতে পাচ্ছ? এখানে ও আছে, এখানে ও আছে, এখানে আই ই আছে, এখানে ই আছে। তার মানে প্রত্যেকটা একটা করে নঙর্থক আশ্রয় বাক্য যেহেতু আছে তার মানে সিদ্ধান্ত নঙর্থক হবে। এবার এই জোরগুলোর মধ্যে ব্যাপ্য পদ যেগুলো, সেগুলো একটা হেতুপদ তো রাখতেই হবে, তাই না? হেতুপদ ব্যাপ্য না হলে আর কিছুই এগোনো যাবে না। তার সব কটা জোরে তাহলে সিদ্ধান্ত কী হবে? ও বচন হবে। হ্যাঁ, কারণ এই যে এর থেকে এটা ও আছে বিশেষ বচন, আর নেগেটিভ যেহেতু ও বচনই বেরোবে, এখানেও তাই। এবার ই আছে, এখানে আই আছে। এবার এটা সামগ্রিক বচন হলে কি হবে? এখানে বিশেষ থাকার জন্য এখানে ওই বেরোবে, এখানেও তাই। তার মানে 4টে সিদ্ধান্তই কিন্তু ও বচন হবে। দেখো 4টে সিদ্ধান্তই ও বচন হবে। তাহলে ও বচন হলে কী হবে? বিধেয়টা সবসময় ব্যাপ্য হয়ে যাবে। এবার ওপরে তোমার উদ্দেশ্য পদের ক্ষেত্রে, এ বচনের ক্ষেত্রে আমাদের হেতুপদকে ব্যাপ্য রাখতে গেলে সবসময় উদ্দেশ্যপদ ব্যাপ্য করতে হবে। তাহলে কি হবে? বিধেয় পদ মানে সাধ্যপদ অব্যাপ্য হয়ে থাকবে। হ্যাঁ, আর এদিকে তোমার ও বচনের বিধেয় স্থানে সাধ্যপদ রাখলে কী হবে? সেটা অবৈধ সাধ্যদোষ হয়ে যাবে। তাহলে এখানে এই যে সাধ্যপদ ব্যাপ্য হয়ে যদি যায় তাহলে এখানে অবৈধ সাধ্যদোষ হয়ে যেতে পারে। ঠিক আছে, লিখিনি আমি, যাই হোক সাধ্যপদ ব্যাপ্য হয়ে যেতে পারে মানে অবৈধ সাধ্যদোষ হবে। আর এটা তো তোমাদের প্রথমেই বলে দিলাম, ইউ আর ওই এর ক্ষেত্রে কী হতে পারে, ওটা তো পঞ্চম নিয়ম লঙ্ঘন হয়ে যাবে। এই যে প্রথম যেটা দেখিয়েছি এটা হতে পারে না, এই জোরটা কখনো সম্ভব না। এটা যদি করা হয় তাহলে ওই যে 5 নম্বর রুলসটা ফলো করা হবে না। ঠিক আছে, তারপর 10 নম্বর নিয়ম দেখো, প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ হয় আর অপ্রধান আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলেও কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। প্রধানটা হবে বিশেষ আর দ্বিতীয়টা নঙর্থক। মানে আই ই এই একটা জোর হতে পারে, এই একটা হতে পারে, এই একটা হতে পারে, এই একটা হবে। ঠিক আছে, এর থেকে আর বাইরে কিছু হতে পারে না। এবার প্রথম জোরটা যদি ধরি তাহলে কী হবে? এই প্রথমটায় যদি আই বচন থাকে তাহলে সবসময় সাধ্যদোষ হবে, কারণ আই বচনে হেতু আর সাধ্য থাকে। এবার হেতুটা সেকেন্ড টাইম ব্যাপ্য হতে পারে, কারণ ওই অপ্রধান আশ্রয় বাক্য যদি ঠিকঠাক স্থানে থাকে, কিন্তু সাধ্যপদ তো কখনোই ব্যাপ্য হলো না, তাই না? সেই জন্য এখানে অবৈধ সাধ্যদোষ হবেই। আর তার এখানে এই যে ক্ষেত্রটাতে অবৈধ সাধ্যদোষ হবেই।
এখানেও তাই। আর কী বলে, আর দ্বিতীয় জোরে ন্যায়ের অষ্টম নিয়মটা লঙ্ঘন হবে। অষ্টম নিয়ম মানে ওই যেটা করালাম 8 নম্বর নিয়মটা যে একটু আমি তোমাদের করালাম, যে দেখে নাও, এই যে দুটো আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তবে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। এই যে দুটো আশ্রয় বাক্য কী হয়েছে, বিশেষ বচন, এটাও বিশেষ এটাও বিশেষ, তাই না? আর এটাও বিশেষ এটাও বিশেষ, তার মানে এটা তো হবেই না, এটাও হবে না, তাই তো? আর ও ইয়ের ক্ষেত্রে দুটো নঅর্থক বচন, এটাও পঞ্চম নিয়ম লঙ্ঘন হবে, যে দুটো নঅর্থক আশ্রয় বাক্য থেকে হবে না, তাই তো? তাহলে এই ক্ষেত্রে হবে অবৈধ সাধ্য দোষ, এখানে হবে অবৈধ সাধ্য দোষ হবে, এই ক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ হবে। এখানটা কি হবে, এখানটায় আর এখানটায় হবে তোমার ওই 8 নম্বর রুলস যেটা, সেটা ফলো করা হয়নি, আর এটা হচ্ছে 5th রুলসটা ফলো করা হয়নি, এই দুটো এটা হয়, ঠিক আছে? এই কারণে দুটো প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ হয়, অপ্রধান আশ্রয় বাক্য যদি নঅর্থক হয়, তাহলে সিদ্ধান্ত পাওয়া যাবে না। কারণটা তো দেখিয়ে দিলাম যে কেন হবে না, শুধু বললেই তো হবে না, কারণ আছে নিশ্চয় সেটা। তার মানে প্রথমটা করলে আমরা দেখতেই পাচ্ছি অবৈধ সাধ্য দোষ হচ্ছে। এবার প্রথম দ্বিতীয় আর তৃতীয় জোরে কী হচ্ছে, 8 নম্বর রুলসটা ফলো করা হয়নি, আর দ্বিতীয় এই যে এটা দ্বিতীয় জোরটাতে, আর তৃতীয়টায় পঞ্চম নিয়মটা, তৃতীয় আর চতুর্থতে পঞ্চম নিয়মটা ফলো করা হয়নি। যে দুটো আশ্রয় বাক্য যদি নঅর্থক হয় তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, কারণ এটা আর এটা হচ্ছে একই নিয়ম। আর এখানে দুটো আশ্রয় বাক্য বিশেষ, সুতরাং এখানে হবে না, ঠিক আছে? এটার ক্ষেত্রে 8 নম্বর, এটা অবৈধ সাধ্য দোষ, আর এই দুটো মিলে 5th রুলস, ঠিক আছে? আচ্ছা, এবার এই কথাটা তোমাদের বলেই দিয়েছি যে প্রথম যদি তোমরা 7টা রুলস পড়ে নাও, এই পরের কটা কী মনে হয় রিভিশন হয়ে যাচ্ছে না? কারণ ওই প্রথমগুলোর নিয়ম ফলো করে করেই কিন্তু আমরা এই কথা পড়লাম, তাই না? ঠিক আছে, এইটুকুই থাক, এই 10টা নিয়ম ভালো করে পড়ে নিও, তার পরবর্তীকালে কিন্তু নাহলে আর ন্যায় অনুমান গঠন করতে পারবে না, ঠিক আছে?